নির্বাচন তো সবসময় হয়, এটা নতুন কথা নাকি? নির্বাচন হয়, গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে। কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে, সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় না। আমি একটা গান করব, বাবা একটা ভিক্ষা দেন, ধানের শীষে ভোটটা দেন, একটা ভিক্ষা দেন, ধানের শীষে ভোটটা দেন। এখন বাংলাদেশে দুইটা শক্তিশালী রাজনৈতিক দল আছে, একটা বিএনপি, একটা জামাত। আমার মনে হয় এখনো বিএনপি সবচাইতে বড় দল, 2 নম্বরে যদি জামাত ধরেন, কিন্তু খুব শক্তিশালী। কিন্তু এটা খালি মানে মুখের কথা না, এটা বিএনপিও হারে হারে টের পাচ্ছে। কখনোই আমরা ধর্মকে মূল্যায়ন করব না, আমরা মানুষকে মূল্যায়ন করব। ভোট কি দাঁড়িপাল্লা যাবে? দাঁড়িপাল্লায় ইনশাআল্লাহ। জামাত ইসলাম আসলে আপনারা খুশি? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। নির্বাচনের তফসিল টের পেয়ে বিএনপি গত 24 ঘন্টা, জাস্ট 24 আওয়ার্সে কি করেছে তাদের আমলনামা দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পুরো জাতিকে জানিয়ে দিন, বিএনপি নাশকতা করে, হত্যার রাজনীতি করে বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা ঘটিয়ে নির্বাচনের পরিবেশ বিঘ্ন করতে চায়। এর মধ্য দিয়ে 2টা উদ্দেশ্য হাসিল করতে চায়। এক, যেহেতু তারেক রহমান আসতে পারছে না, বিএনপি এখন এতিম কোনো নেতা নেই, এই কারণে নির্বাচন বানচাল করা একটা টার্গেট। আর সেটা করতে না পারলে এমন একটা পরিবেশ তৈরি করা, যে পরিবেশের মধ্য দিয়ে, যে বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে বিএনপি ভোট চুরি করতে পারে। তো দর্শক, বিএনপি লিমিট ক্রস করেছে যখন একদম নিশ্চিত হয়ে গেল যে নির্বাচনের তফসিল হবে সন্ধ্যা 6টায় 11 ডিসেম্বর। এর আগে তফসিল ঠেকাতে নজরুল ইসলাম খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছে, এবং নাহিদ ইসলাম, ভিপি নুর থেকে শুরু করে আরো যারা আছে বিএনপির লেসপেন্সার, যদিও নাহিদ ইসলামরা এখন আর বিএনপির বলয় সম্ভবত নেই খালেদা জিয়ার ইস্যুকে কেন্দ্র করে, তবে বিএনপির বলয় না থাকলেও কমন ইন্টারেস্ট মিলে যেতে পারে। এনসিপির জন্য এখন নির্বাচন সুইটেবল কিছু না, বিএনপির জন্য নয়। এখন খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর প্রস্তাব বিএনপির পক্ষ থেকে নানানভাবে দেওয়া হয়েছে, কিন্তু ইউনূস কিছু গুণের নাই। এখন যখন বিএনপি নিশ্চিত হয়ে গেছে যে নির্বাচন হবে, সেই তফসিলের বিষয়টা টের পেয়ে দেশে অঘটন ঘটাচ্ছে বিএনপি। তাহলে 24 ঘন্টার নিউজ কতগুলো অঘটন ঘটিয়েছে দেখেন। নাম্বার 1, এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে হাসিনা পালানোর পর প্রথম বাংলাদেশের কোন ক্যাম্পাসে ছাত্র হত্যার ঘটনা ঘটলো ছাত্রদল। তেজগাঁও কলেজে মাদক নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষে এক তরুণ শিক্ষার্থীকে ছাত্রদল নৃশংসভাবে হত্যা করেছে। 4 দিন আইসিইউতে থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। হত্যা কিংবা ছাত্র হত্যা, বিএনপির যারা ছাত্র, এরা তো আসলে কেউ ছাত্র না, এরা ভুয়া ছাত্র। কোন অরিজিনাল ছাত্র ছাত্রদল করে না। ছাত্রদলের সমর্থক আছে, কিন্তু ছাত্রদলের নেতা কোনো অরিজিনাল ছাত্র নাই, সবাই ভুয়া ছাত্র। এর মানে অনেক আগেই ছাত্রত্ব শেষ হয়েছে। এখন এই ধরনের ভুয়া ছাত্র দেশের বিভিন্ন আনাচে কানাচে অনেকজন জয় বাংলা হয়ে গেছে, হত্যার শিকার হয়েছে বিএনপির অপর গ্রুপ কর্তৃক। কিন্তু ক্যাম্পাসের ভিতরে প্রথম লাশ ফালানোর ঘটনা, এই নৃশংস অধ্যায় রচনা করলো ছাত্রদল। নির্বাচনের তফসিল টের পেয়েছে, যদিও ওই হামলাটা বেশ আগের, 4 দিন আগের। এরপরে আসেন, রাজশাহীতে এক জামাত কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখন কারা করেছে ট্রেস পাওয়া যায়নি, কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে এই মুহূর্তে যত অন্যায় অপরাধ সব বিএনপি। সাদাবাস ইকুয়াল টু বিএনপি, খুনি ইকুয়াল টু বিএনপি। কিছু ধরা পড়ে আর কিছু ধরা পড়ে না। আওয়ামী লীগ কোনো অপরাধ করলে সেটাও বিএনপির ছত্রছায়া করে, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, এটা নিশ্চিত থাকেন। জামাত কর্মীকে অন্য কেউ হত্যা করতে এখন আসবে না, শুধু বিএনপি হত্যা করতে আসবে। আর বিএনপি তো বিভিন্ন জায়গায় হামলা করে, ধরা পড়ে, প্রকাশ্যে হামলা করে। কারণ কোনো হামলায় হয়তো নিহত হয় না, কোনো হামলায় নিহত হয়। কোনো হামলায় বিএনপি গোপন রাখতে পারে, কোনো হামলায় গোপন রাখতে পারে না, ধরা পড়ে যায়। কিন্তু আমার বিশ্লেষণ, রাজনীতির বোধ থেকে বাংলাদেশে যত অপরাধ এখন ঘটে সবগুলো বিএনপি করে। আওয়ামী লীগের লোকজন কোনো অপরাধ করলে সেটাও বিএনপি ছত্রছায়া করে। যেমন বান্দরবনে বাইশারি দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে এক ঘৃণ্য নিকৃষ্ট নাটক সাজিয়েছে বিএনপি, কিন্তু প্লটটা তৈরি করেছিল আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু শিক্ষার্থীর পরিবার। তারা এই নাটকটা সাজিয়েছিল যে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। পরে এটাকে পলিটিক্যালি ইউজ করেছে ওই অরাজনৈতিক হুজুরকে এবং নিরীহ নির্দোষ হুজুরকে জামাত ট্যাগ দিয়েছে বিএনপি। এই কাজগুলো বিএনপি করে, মানে আওয়ামী লীগের পরিবারের ছাত্রীদের মাধ্যমে নাটক সাজানো হয়েছে, পরবর্তীতে এটার ফায়দা নেয় বা এটা ব্যবহার করে বিএনপি।
তা আওয়ামী লীগ অপকর্ম করলো, ওর সাথে বিএনপি আছে। গত 24 ঘন্টা আরেকটা ঘটনা হয়তো একটু আগে ঘটেছে, কিন্তু রাজনীতির দৃশ্যপটে এসেছে গত 24 ঘন্টায়। আমি যখন আলোচনা করছি তার 24 ঘন্টার মধ্যে, এবং এই 24 ঘন্টায় তফসিলের বিষয়টা ফাইনালাইজড হয়েছে। চট্টগ্রামে আরেক ঘটনা, চট্টগ্রামের শিবির নেতার পিতাকে গুলি করে হত্যা করা হয়েছে। কারা করেছে আপনি খোঁজ নেবেন বা এটা তদন্ত বেরিয়ে আসবে, নিশ্চিত আপনি বিএনপি সংশ্লিষ্টতা পাবেন। আর বিএনপির দুই গ্রুপে কামড়াকামড়ি পিটি ওটা তো কমন ব্যাপার, কিন্তু হত্যাটা হচ্ছে লিস্টেড। এখন পর্যন্ত সম্ভবত 205 জন বিএনপির হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দ্যাট মিনস জয় বাংলা হয়ে গেছে। বিএনপি এইভাবে নিজেদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা চর্চা করে, এক গ্রুপ আর গ্রুপকে হত্যা করে। 204+, আর কত হাজার কোটি টাকা যে পাচার করেছে আর চান্দাবাজি করেছে ঠিক নেই। বাধ্য হয়ে ইউনূস সরকার, নির্বাচন কমিশন, দুদক, তারাও বলে চান্দাবাজদের ভোট দিবেন না, অর্থ পাচারকারীদের ভোট দিবেন না, দুর্নীতিবাজদের ভোট দিবেন না। এতে আবার বিএনপি সাথে, কারণ চান্দাবাজ, অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ বললেই সবার মানুষ পটে চলে আসে যে এটা বিএনপির কথা বলা হয়েছে। এই পারসেপশন বাংলাদেশে কায়েম হয়ে গেছে। তো দর্শক, এরপরে সর্বশেষ ঘটনা, মিরসরাইয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত। তো দর্শক, এটা হচ্ছে 205তম উইকেটের পতন। আমরা কঠিন প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। কারণ যিনি নিহত হয়েছেন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে, তিনি ছাত্রদল হলেও তিনি এদেশের নাগরিক। তার জানমালের নিরাপত্তার জন্য আমাদের সবাইকে কথা বলতে হবে। তার একটা পরিবার আছে, তাদের ব্যথায় আমরা সমবেথী। তরুণ ইয়াং এক ছাত্রদল কর্মী বিএনপির দুই গ্রুপের কামড়াকামড়ির বলির পাঠা হলো। কেন? ছাত্রদল বিএনপি নেতা কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়েও আমরা কথা বলবো, অথচ এই ধরনের বিষয়ে বিএনপি মামলা টামলা খেয়ে দেয়। সরকার কি করবে? বাদী পক্ষ বা পক্ষ যদি মামলা না চালাতে চায়, তাহলে বাংলাদেশের আইনি কাঠামো অনুযায়ী জোর করে এই মামলা চালানো যায় না। যদি সরকার বাদী হয় সেটা ভিন্ন কথা, কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর পর বিএনপি হাইকমান্ড এমনভাবে ধামাচাপা দেয়, ভিকটিমের পরিবার কোনো বিচার পায় না। তো বিএনপি কতটা নোংরা রাজনীতি করছে। লেটেস্ট এডিশন দেখেন, আপনাদেরকে একটু শোনাই। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে গাজী তাহমিদ খান, মাত্র 20 বছর বয়সের এক তরুণ, এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের পর রাত 12টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই জন্য আমরা বলবো, এই ছাত্রদলের কাছে, বিএনপির কাছে আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, স্বামীকে যেতে দিন না, নিরাপদ না। বিএনপির মিছিলে যাবে, বিএনপির সাথে চলবে, চা খাবে বিএনপির লোকজনই। কোন সময় আপনার সন্তান, খালাতো ভাই, মামাতো ভাই, আপনার আত্মীয়, নাতি, নাতনি, স্বামী তাকে শেষ করে দিবে বলা যায় না। তো এখানে একজন জামাত ইসলামের প্রার্থী দাঁড়াইছে, তারা নাকি জান্নাতের টিকিট বেচতেছে, আমি শুনছি। তাইলে আপনি তাকে ডাইকা কথা বলেন, নিশ্চয়ই সে একটা ব্যবস্থা করে দিতে পারবে। তার তো মাথার মধ্যে ঢুকে গেল, হ্যাঁ কথা ঠিক, সঙ্গে সঙ্গে ডাকছে। আর যাকে ডাকছে সে তো ভাই প্রার্থী, হ্যাঁ এত বড় ধনী লোক ডাকছে, উনি ছুইটা চলে আসছে। আসার পর বলতেছে, আমার এই ধন সম্পদ সব কিছু একটা অংশ আমি উপরে নিয়ে যাইতে চাই, আমার অ্যাডভাইস করো। তুমি যদি আমার অ্যাডভাইস করো, তোমার আমি ভোট দেবো। তো সত্যি তো আমার ভোট দিবেন? আমি যদি আপনার একটা রাস্তা দেখাইতে পারি, যদি আপনি আমাকে ভোট দিবেন, কথা দিলেন, ওকে, তাহলে শুনেন। আপনি তো কিছুদিন আগে আমেরিকায় গেছিলেন। হ্যাঁ গেছিলাম। তো ওইখানে কি বাংলাদেশের টাকা নিয়ে গেছিলেন? না, আমি ডলার নিয়ে গেছি ওইখানে। ও আচ্ছা, তারপর ওইখান থেকে কই গেলেন? ওইখান থেকে আমি ইংল্যান্ডে গেছিলাম আমার একটা কাজে। তো তাহলে ইংল্যান্ডে যাওয়ার সময় কি আপনি ওই ডলার নিয়ে গেছেন? না, আমি ওই ডলার চেঞ্জ করে পাউন্ড নিয়ে গেছি। ও আচ্ছা, তারপরে কোথায় গেলেন? এরপরে আমি চলে আসলাম ইন্ডিয়াতে, দিল্লিতে। ওইখানে আপনি কি নিয়ে গেলেন? ওই পাউন্ড? না, ওইখানে আমি রুপিয়া নিয়ে গেছি। ওই কারেন্সি চেঞ্জ করে, মানে পাউন্ড চেঞ্জ করে আমি রুপিয়া নিয়ে গেছি। তো তাহলে আপনি তো পৃথিবীর বহু দেশেই ঘুরছেন। হ্যাঁ ঘুরছি। তো সব দেশেই তো আপনি কারেন্সি চেঞ্জ করে যাইতে হয়েছে, ওই দেশের কারেন্সি নিয়ে যাইতে হয়েছে। হ্যাঁ ঠিক তেমনি আপনি যে বেহেশতে যাবেন, ওইটারও কারেন্সি আছে, ওই কারেন্সিটা আপনি চেঞ্জ করে নিয়ে যাইতে হবে। আপনার যে ধন সম্পদ আছে, এটাকে কারেন্সিতে চেঞ্জ করতে হবে। আর ওই কারেন্সিটা কি? আর সেই কারেন্সিটার নাম হচ্ছে নেক কাজ, সোয়াব কাজ। আপনি নেক কামাবেন, সোয়াব কামাবেন, তাহলে আপনি ওই কারেন্সিটা পাইয়া যাবেন বেহেশতে যাবার। আমি কি আপনারা বুঝাইতে পারছি? তখন ওই ধনী লোক বলতে আছে, ভাই ধনী লোক হইলো ভাই, অহংকার যতই থাকুক, সত্যটা তো বুঝতে পারে। সে বুঝতে পারছে যে আমি যে বিভিন্ন দেশে যাই, যেভাবে কারেন্সি চেঞ্জ করা, ঠিক তেমনি বেহেশতে যাইতে হইলো আমাকে কারেন্সি চেঞ্জ করতে হবে। আর ওই কারেন্সির নাম কি? বেহেশতের কারেন্সির নাম সোয়াব, নেক কাজ। তার মানে আমার ধন সম্পদ সব গরিবের মধ্যে আমি যদি বিলিয়ে দেই, গরিবকে সাহায্য করি, তাহলে তো আমি একটা নেক কাজ করলাম, সোয়াবের কাজ করলাম। তখন ওই লোক বলতেছে, জি স্যার, এটাই সোয়াব। আর এভাবে সোয়াব কামাইতে পারলে আপনি অবশ্যই বেহেশতে যাইতে পারবেন। বুঝছেন ব্যাপারটা আমি কি বলতে চাইছি? এই কথাটা আমি গল্প বললাম, কিন্তু আপনাদেরকে বুঝাইতে পারছি যে জামাতে ইসলামের ওনারা এই ধরনের কথা তো নতুন কিছু বলে না। এটা তো ওনারা জন্মলগ্ন থেকেই বলে আসতেছে। জামাতে ইসলাম যেদিন থেকে জন্ম নিছে, সেদিন থেকেই তো ওনারা তসবি হাতে নিছে। এই তসবি তো ভাই, এই সামনে নির্বাচন আসবে, ওই নির্বাচনকে কেন্দ্র করে ওই তসবি হাতে নেয় নাই, তাই না? ওনারা এই ভালো কথাগুলা, এই দিন দুনিয়ার কথাগুলা ওনারা তো অনেক আগে থেকেই বলে আসতেছে। আর সেই জন্যই এখন বলা হয় যে ওনারা বেহেশতের টিকিট বেচে, কারণ ওনারা বেহেশতে যাওয়ার পথ দেখায়। আমি বুঝাইতে পারলাম? যাই হোক, এবার চলে আসি। দেখেন আমাদের তারেক রহমান সাহেব, উনি যা কিছু বলে তাই ভাইরাল হয়ে যায়। খেয়াল করছেন আপনারা? দেখেন
উনি যখন থেকে মুখ খুললো মানে ওই যে ৭১-এর দিকে টাইনা নিয়ে গেল, তখন থেকে দেখেন এবার কেয়ার হাসপাতাল থেকে সবাই চোখ চলে আসলো নির্বাচনের দিকে, রাজনীতির দিকে। এবার কেয়ার হাসপাতালে কি হচ্ছে না হচ্ছে পত্রিকায় দেখবেন এখন আর হেডলাইন হচ্ছে না। বেগম খালেদা জিয়া কেমন আছে না আছে আমরা এটা নিয়ে অনেক রকম গুজব শুনতেছি, কিন্তু আমি বিশ্বাস করি উনি অবশ্যই বেঁচে আছে। গুজব ছড়ায় দেওয়া হচ্ছে যে উনি বেঁচে নাই, ওনাকে আর্টিফিশিয়াল ভাবে, ওনাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এরকম হইতে পারে না ভাই। বাংলাদেশের হাসপাতালের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে আর এটা বাইরে প্রকাশ হবে না, এটা কোনো কথা? ওইখানে নার্স যাচ্ছে না, অনেক রকম ডাক্তার যাচ্ছে। আসলে হয়েছে কেন জানেন? ডাক্তার জাহিদ সাহেব, যিনি আবার রাজনীতির সাথেও জড়িত, বিএনপির রাজনীতির সাথেও জড়িত, উনি আবার বেগম খালেদা জিয়ারও ডাক্তার। উনি একদিন কথা বলতে যায়া কান্না কইরা ফেলছে। ওই থেকেই ভাই এই গুজবটা ধীরে ধীরে ছড়াইতেছিল যে উনি কেন কান্না করলেন। আচ্ছা দেখেন, উনি তো হইলো দলের একজন ডাক্তার, ওনাকে দিয়ে বলাইলে এটা তো গুজব হবেই। উনি যদি ইমোশন প্রকাশ করে, কান্না করে, এটা তো গুজব আকার ধারণ করবেই। ডাক্তারদের এত ইমোশন থাকে না। নিরপেক্ষ একজন ডাক্তার যদি এসে বলতো, কোনো কথা বলতো, তাইলে কিন্তু মানুষ বুঝা নিত। এখন দেখেন আরেকটা ব্যাপার আছে, ডাক্তাররা না বলুক, আমাদের সাংবাদিক ভাইদের কি কাজ? ওনাদের কি খালি একটাই কাজ, ভিতর থেকে কে আসবে আর ওনার বক্তব্য নিবে, একটা কন্টেন্ট বানাবে, যেই যাইতেছে সেই ভিতর থেকে আইসা একটা কথা বইলাই দিতেছে। এই যে পরশুদিন যাচ্ছে বেগম খালেদা জিয়া ইংল্যান্ডে যাচ্ছে, এই যে হাসপাতালের সামনে আইসা হেলিকপ্টার নামতেছে, এই যে এয়ার অ্যাম্বুলেন্স আইতাছে, এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে, আবার ওইটা ফ্রান্স থেকে আনতেছে, রাশিয়া থেকে আনতেছে। এই যে কথাবার্তা যার যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে বইলা যাচ্ছিল, মাথাটা নষ্ট করে দিছিল। জানেন, এমন একটা অবস্থা দাঁড়াইছে যে ওই সাংবাদিকরা এখানে দাঁড়ায় থাকতো রাত দিন, মনে হইতাছিল যে কে কার আগে মৃত্যুর খবরটা দিবে, এরকম একটা প্রতিযোগিতা চলতেছিল। আপনারা খেয়াল করে দেখেন, সঠিক সাংবাদিকতা এটা না ভাই। আমাদের দেশের সাংবাদিকদের না ভাই ওই আগের অবস্থায় রয়ে গেছে, কোনো কিছু অনুসন্ধান কইরা বাই করে আনতে পারে না। হাসপাতালের ভিতরে কি হচ্ছে, ঢাকার ভিতরে এইটুক অনুসন্ধান কইরা সত্য নিউজটা কেউ দিতে পারে না। সবাই শুধু ওই সূত্র ধরে কথা বলে, শোনা গেছে, অমুকে বলছে, অমুকের কাছে এটা শুনছি, সবকিছু অমুক আর তমুকের উপর দিয়া চালায় দেয়। যেমন চালায় দিছিল তারেক রহমান সাহেব, অমুকে এটা বলছে, অমুক দল এটা বলছে, অমুক দল, নাম কিন্তু নেয় না। এর মধ্যে একটা কথা ওনার আবার ভাইরাল হয়েছে, সেটা হলো গিয়া যে প্রার্থী দেখা ভোট দিবেন না সিম্বল দেখা, মানে ওই যে প্রতীক দেখা। এটা মহা ভাইরাল। এখন সবাই বলতে চাচ্ছে ভাই প্রার্থী তো চোরচোরটা হইতে পারে, তাই না? যেমন ওই যে বদি ছিল পাহাড়ি অঞ্চলে, ওই যে খাগড়াছড়ির দিকে বদি ইয়াবা ব্যবসায়ী, সেও তো ভাই নৌকার প্রার্থী ছিল, নৌকা মার্কা দেখা সবাই ভোট দেওয়া দেয়। ওই প্রার্থী দেখা ভোট দিতে হবে, এইটার সঙ্গে তারেক রহমান সাহেব একমত না। উনি বলছে প্রতীক দেখা ভোট দিতে হবে। ঘটনাটা কি জানেন? উনি কিন্তু ওনার দলের জন্য এই কথাগুলো বলছে। পুরো বক্তব্যটা যদি শুনেন, ওই কাট বক্তব্যটা শুনলে মনে হচ্ছে যে উনি বোধহয় ঠিক কথাটা বলে নাই। কথাটা ঠিক বলে নাই, এটা আবার ঠিক আছে, কিন্তু উনি ওই মুহূর্তে ওই কথাগুলো বলতেছিল কেন? ওনার দলের মধ্যে ওনার নিজেরা নিজেদেরকে মেনে নিচ্ছে না। হ্যাঁ, যার জন্য বলছে যে তোমরা প্রার্থী দেখো না, তোমরা প্রতীক দেখো। যারা ধানের শীষে দাঁড়াইছে তাদের জন্য এই কথাটা বলছে। বিভিন্ন অঞ্চলে দেখছেন না, একজনকে নমিনেশন দিছে আর 4 জন প্রতিবাদ করতেছে, মিছিল করতেছে, হামলা করতেছে। হয়েছে তো ভাই ঘটনা, মারামারি হয়েছে, এর মধ্যে ভাই বিদায়ও হয়েছে। এরকম ঘটনা তো ঘটছে। ওই ঘটনাগুলো যেন না ঘটে, মিল করাইবার জন্য যে তোমরা প্রতীক দেখা ভোট দাও, প্রার্থী দেখতে যাও না। কিন্তু প্রার্থী না দেখলে তো হবে না। ওই যে আমি যেমন বদির কথা বললাম, এমন অনেক বদি বাংলাদেশের ছড়ায় ছিটায় আছে। প্রার্থীকে দেখতে হবে সে উপযুক্ত কিনা। এই 24-এ আইসা, মানে এই 25-এ আইসা এগুলো আসলে অনেক পুরনো আমলের রাজনীতি হয়ে যাচ্ছে। নতুন রাজনীতিতে যেটা বলে সেটা কি জানেন? কে প্রার্থী সেটাই দেখতে হবে, কার কি প্রতীক সেটা না। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তা প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।